মালয়েশিয়ার বিষয়ে কথা বলাতে আমাকে হুমকি দেওয়া হয়েছিল। কেন জানেন? বিস্তারিত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি গত 2 দিন আগে মালয়েশিয়ান ভিসা সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম, তো সেইটার বিষয়ে আজকে কথা বলবো এবং মালয়েশিয়ার ভিসার এই মুহূর্তে কি অবস্থা বা কিভাবে যেতে পারবেন এই বিষয়ে কথা বলবো। পুরো ভিডিওটা দেখবেন। তো এই মুহূর্তে মালয়েশিয়ান কলিং ভিসা কিন্তু খুলে দেবে এরকমই একটা সংবাদ কিন্তু আমরা পাইতেছি, যেরকম বিভিন্ন মিডিয়ার মাধ্যমেই কিন্তু আমরা কিন্তু সেই খোঁজখবরগুলো পাইতেছি যে আপনার মালয়েশিয়ার কলিং ভিসাটা কিন্তু খুলে দেবে। কিন্তু কি প্রক্রিয়া খুলে দেবে আসলে? মালয়েশিয়ান গভর্নমেন্ট চাইতেছে যে না, পুরনো যারা আছেন, পুরনো যারা ছিল তাদের মাধ্যমেই খুলতে, কিন্তু বর্তমান গভর্নমেন্ট চাইতেছে না, এটা যেন ফ্রিডম থাকে। ফ্রিডম বলছেন যেরকম আমরা ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিব, ঠিক আছে, যেরকম আপনার বয়সেলের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন দেশের ফর্ম ফিল আপ আমরা ইতিমধ্যে করেছি, যেরকম সাউথ কোরিয়া ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে বয়সেলের মাধ্যমে যাওয়া হয়, ঠিক না? এটা একদম একটা স্বচ্ছতা আছে। যদি যদি কিছু গরমিল হয় সেটা সরকারের মধ্যেই কিন্তু হয়, কিন্তু সেই সিস্টেমটাই কিন্তু আসলে বাংলাদেশ গভর্নমেন্ট চাইছিল, কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট চাইতেছে না, কিছু লোকের মাধ্যমে আমরা কাজটা করাবো। কারণ তাদের হয়তো বা উদ্দেশ্য সৎ। কিরকম উদ্দেশ্য সৎ আপনি শুনেন, যে মানে কম মানুষকে দিয়ে যদি কাজটা করানো যায় তাহলে তাহলে এত হিজিবিজি হবে না, কম মানুষের কাছেই জব দিতে হবে, কম মানুষের সম্পর্কেই জানা হবে এবং কম মানুষের পক্ষেই কিন্তু বিষয়টা বা যে ওয়ার্ক পারমিটটা ইস্যু করা হবে। তারা এত হিউজ পরিমাণে চাচ্ছে না, তাতে অনেক ইনফরমেশন এখানে অ্যাড করা লাগে বা বিভিন্ন জটিলতা থাকতে পারে, হয়তো বা তাদের বাংলাদেশের যেরকম সিস্টেমটা এরকম করাপশন সিস্টেম, সেটা তো তারা জানে না যে এরকম করাপশন সিস্টেমটা একদম পুরা, যদিও জানে তবুও তারা কিন্তু চাচ্ছে যে না, এখন হয়তো স্বচ্ছ হয়ে যাবে বা আগে যেরকম আমরা নিষেধাজ্ঞা দিয়েছিলাম, মালয়েশিয়া জানান যে গত বছর নিষেধাজ্ঞা দিয়েছে, সেই নিষেধাজ্ঞা থেকে শিখে তারা কিন্তু যেন বাংলাদেশের মানুষ আপনার অ্যাপ্লাই করে, এই জন্য আবারও সেই কোম্পানিগুলোকেই কিন্তু কাজ দিতে তারা চাচ্ছে, যেরকম ওয়ার্ক পারমিট ভিসা কলিং ভিসাটা দিতে চাচ্ছে। বুঝতে পারছেন? তো আমি আশা করি যে আসলে এই মুহূর্তে যে বাংলাদেশের গভর্নমেন্ট আছে, তারা আসলে যারা আগে ছিল তাদের মধ্যে কিরকম ছিল বা তাদের সিস্টেমটাকে চেঞ্জ করার চেষ্টা করবে, যে না, তোমরা এতদিন যা করছো সেটা এখন করতে পারবা না, তোমরা প্রতিটা ব্যাপারে জবাবদিহিতা করবা সরকারের কাছে। সিস্টেমটা এরকম হওয়া উচিত। যেহেতু ওই দেশের গভর্নমেন্ট এটা চাচ্ছে, আমরা আসলে চাচ্ছি যে বাংলাদেশ থেকে যাতে করে আমাদের শ্রমিকরা মালয়েশিয়া কলিং বিষয়ে গিয়ে কিন্তু কাজ করে বাংলাদেশের রেমিটেন্স পাঠায়। তো আমরা কিন্তু সবসময় এটাই চাবো, ঠিক আছে? তো তো বাংলাদেশ সরকারও আমার মনে হয় যে এইটাই চাইবে, যে না, আমরা তারা যেটা চাচ্ছে যেরকম ভাবে আমরা সেরকমই করি, যেহেতু তারা আসলে বাজার, আমরা হচ্ছে বিক্রেতা, বুঝতে পারছেন? তো বাজারে যেটা চাবে আমরা কিন্তু সেরকম মাল জিনিসই আমরা তৈরি করব, ঠিক না? আমরা সেরকম ক্রিয়েট করব যে আমাদের সমাজটাকে সেরকমভাবে, আমাদের সিস্টেমটাকে সেরকমভাবে ক্রিয়েট করি, যাতে করে আমাদের শ্রমিকরা যারা বাংলাদেশ থেকে কষ্ট করে রেমিটেন্সটা পাঠাবে, তারা যেন কম টাকায় যাতে করে মালয়েশিয়া পাড়ি দিতে পারে। এবং যারা আপনার যাইতে পারে না, মানে এই যে গত বন্ধ হওয়ার আগে যারা যাইতে, তাদেরকে কিন্তু মালয়েশিয়া আগে নেবে, দুইটা ধাপে নেবে এবং তাদেরকে কিন্তু সবার আগে তাদেরকেই নিয়ে যাবে। তারা আসলে আসলে কোনো হতাশ হওয়ার কারণ নাই, তারা অচিরেই আমার মনে হয় মালয়েশিয়ায় যেতে পারবে। বুঝতে পারছেন? তো দেখেন হুমকিটা কেন কিভাবে দিছে আমাকে, সেটা নিয়ে একটু কথা বলি। তো আমাকে একটা লোক ফোন দিয়ে বলতেছে যে তোর বাপে দিবে 1.5 লক্ষ টাকায় মালয়েশিয়ার ভিসা, ঠিক আছে, তোর বাপে দিবে। মানে এরকম একটা পরিস্থিতি যে তার আমি কোনো ক্ষতি করে ফেলাইছি। ভাই, আমি কোনো ক্ষতি করছি? এই স্ক্রিনশটটা দেখেন, আমি যদি মিথ্যা কথা বলে থাকি, তো আমি তার কিন্তু কোনো ক্ষতি করিনি। বুঝতে পারছেন? আমি শুধু বলছিলাম যে হ্যাঁ, 79,990 টাকা যদি ভিসা ফি হয়, একটা ভিসার দাম যদি হয়, তাহলে বিমান ভাড়া আর কত হবে? 80,000 টাকাই হোক বা 50,000, 1 লাখ টাকাই হোক, তো এই 1.5 লাখ বা 2 লাখের আশেপাশের বেশি হওয়া কোনো যৌক্তিকতা আমি মনে হয় দেখি না, যে না, মালয়েশিয়ান ভিসার মূল্য 2 লাখ বা 1.5 লাখ টাকার বেশি হয়ে গেছে, ঠিক আছে? সেটা সামান্য কিছু হতে পারে, যে গত টার্মে আমরা যেটা দেখছি যে 5 লাখ টাকায় পৌঁছায় গেছিল একটা মালয়েশিয়ান কলিং ভিসার দাম। বুঝতে পারছেন? তো আমরা আসলে এটা ঠেকাইতে পারি একটা আমাদের নৈতিকতার কাছ থেকে। কারণ কি, আমরা শুনছি যে গত টার্মে নাকি সরকার দলীয় কিছু, মানে ফ্যাসিস্ট দলীয় কিছু মানুষের কি 1,50,000 থেকে 70,000 টাকা দেওয়া হইতো। তো সেইটা যদি রিমুভ করা হয়, তারপরে তো 2 লাখ থেকে 2.5 লাখ টাকা চলে আসে, ঠিক না? আপনি বলেন, তাহলে যে আমাদের দেশের শ্রমিকরা স্বস্তি পাবে না, যে এতটি টাকা, ধরেন একজন আর 2 লাখ টাকা আছে, কিন্তু সে আসলে কোনোভাবেই, ঠিক আছে, 8 টাকাটা ম্যানেজ করতে পারতেছে না, সে কিন্তু যেতে পারছে না, ঠিক না? আমাদের দেশের একটা শ্রমিক বিদেশে যাওয়া মানে রেমিটেন্স যোগ হওয়া আমাদের সেই বোল্টে।
বুঝতে পারছেন? তো প্রতিটা শ্রমিকই যে টাকাটা পাঠায় বা যে ডলারটা পাঠায় সেটা কিন্তু আমাদের সেটা একটা বৈদেশিক মুদ্রা হিসাবে আপনার দাবিত হয়। তো সেটা যদি আমরা করি, ফলো করি যে আমাদের দেশের মানুষ আরো 10 লাখ 20 লাখ মানুষ 1 বছর 2 বছরের মধ্যে বিদেশে চলে যাক এবং বৈধ পথে যেটা বলছে সেটাই হইছে, ঠিক আছে, সেই পথে যদি যায় তাহলে কিন্তু খুব ভালোই হবে, কারণ যত বিদেশে যাবে ততই রেমিটেন্স আসবে। আর একটা কথা হয়েছে বাংলাদেশ সরকারের সাথে, সেটা হয়েছে যেন অন্যান্য দেশের মতন মাল্টিপল বিষয়টা এন্ট্রি করা হয়। মাল্টিপল, যেরকম বাংলাদেশি যারা কলিং বিষয় এযাবৎ পেয়েছেন তারা কিন্তু সিঙ্গেল এন্ট্রি পেয়েছেন, বুঝছেন? তো এখন আসলে সেই দাবিটাও জানাতে মাল্টিপল, যাতে করে ছুটিতে আসতে পারে আবার যেতে পারে, বুঝতে পারছেন? সিঙ্গেল এন্ট্রি হইলে কি একবার এন্ট্রি নিলে আর যাওয়া যায় না, যে ভিসার মেয়াদ থাকলেও কিন্তু যাওয়া যায় না, যে সিঙ্গেল এন্ট্রি ভিসা, বুঝতে পারছেন? তো সেই কারণে মাল্টিপল ভিসাটা কিন্তু আমাদের খুব জরুরি, বুঝছেন? আর এই বিষয়ে সতর্কতামূলক আর একটা ভিডিও কয়েকদিন পরে আসবে, যে মালয়েশিয়ার ভিসা কার কাছে জমা দিবেন বা কাদের কাছে জমা দিবেন, কি প্রক্রিয়ায় আপনি জমা দিতে পারেন ভিসার টাকাটা, সেই বিষয়ে আমরা কিন্তু পরের ভিডিওতে আলোচনা করব। সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। আল্লাহ হাফেজ।